সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। বলি এত বেলা পর্যন্ত নখ ডাকিয়ে ঘুমোলে সংসারটা কে করবে? বলি তোমায় কোন কাজে পাওয়া যায় বলো তো? কুটোটি পর্যন্ত নাড়ানোর নাম নেই, শুধু ঘুম আর রাজসভা, ব্যাস। আমি কি শুধু জীবনটা রান্না করেই কাটিয়ে দেবো? দেখো গিন্নি, আমাকে মাথা খাটিয়ে খেতে হয়, আর মাথা ঠান্ডা রাখার একটাই উপায় ভালো ঘুম আর পেট পুড়ে খাওয়া। ও সব কথা তুমি রাজা মশাইকে বুঝিও, আমাকে নয়। তোমার মাথা ঠান্ডা রাখতে নিজেকে উনুনের আঁচে সেদ্ধ করতে পারবো না। এই আমি বলে রাখছি, ভালো করে শুনে নাও। তুমিও শুনে রাখো গিন্নি, ওই রোজ রান্না করো বলে কিচ্ছুটি বলি না, যা রাধো অমৃত মনে গলায় ঢালি। তার কোথায় ঢালবে গো? তোমার চাহিদা মেটানো আমার পক্ষে সম্ভব নয়। মেটাতে হবে না, মেটাতে হবে না। একটু রান্না করে দাও বলে যদি এত কথা শুনতে হয়, তাহলে আজ থেকে আমি রান্না করে সবাইকে খাওয়াবো। হ্যাঁ, তুমি পটের বিবি হয়ে বসে থাকবে, ব্যাস। এটাই তো বলতে চাইছো? হ্যাঁ, তাই হবে এবং আজ থেকে। এই কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, পরে আমায় বলতে এসো না। ওগো, মাছের ঝাল খেতে ইচ্ছে করছে, কিন্তু কি করে রাঁধে তা ভুলে গেছি। একটু রেঁধে দাও না গো। এই তখন কিন্তু কিচ্ছুটি শুনবো না, এই কথা কান পেতে শুনে রাখো। হ্যাঁ, তোমার বচন যা মধুর, তা না শুনলে কানে তালা পড়ে যাবে না? মনে থাকে যেন কথাটা। কি ব্যাপার বলো তো মন্ত্রী, গোপাল আজ এলো না কেন? কিছু জানা আছে নাকি তোমার? ব্যাপার আবার কি? গোপালের যা কাজ তাই করছে, খেয়ে দিয়ে ঘুমোচ্ছে। হ্যাঁ, ঘুমোচ্ছে? এই খবর নাও, এটা কি মস্করা হচ্ছে? আজ বাদে কাল রাজপুত্রের বিয়ে, আমার রাতে ঘুম হচ্ছে না, আর উনি ওদিকে বাড়িতে নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। এত কাজ পড়ে রয়েছে, করবেটাকে শুনি। কাজের জন্য গোপালকে কি দরকার মহারাজ? ও থাকলেই বরঞ্চ সব গুবলেট হয়ে যাবে। ঠিক আছে, গোপালকে না হয় কোনো কাজেই লাগালাম না, কিন্তু বিয়ের কথা জেনেও সে আসছে না কেন, সেটা তো আমার জানা দরকার। কালকেই আপনাকে খবর দিতে পারবো। আমি নিজে গিয়ে দেখে আসছি ও সভায় না এসে ঘরে কি করছে। হ্যাঁ, কি গো গোপাল গিন্নি, তোমার কর্তার খবর কি? আর বলো না ভাই, এখন মাথায় রান্নার ভূত ঢুকেছে। হ্যাঁ, বলো কি গো, রান্না উনি শিখলেন কি করে? জানি না গো, আমি তো বাবা কোনো দিনও শেখাইনি, কিন্তু নুন ঝাল মিষ্টির পরিমাণে এত নিখুঁত যে তুমি ভাবতেও পারবে না। দাঁড়াও, আমিও আমার কর্তাকে রান্না করতে বাধ্য করব। দিনের পর দিন তো এটা চলতে পারে না, আমরাই শুধু রেঁধে যাব আর ওনারা বসে বসে খাবেন। না, এটা চলতে পারে না। না, এটা চলতে পারে না। আমিও আমার স্বামীকে রোজ রান্না করাবো, দেখি কি করে আমার কথা অমান্য করে। করলে আমিও দেখে নেব। কিছু খেতে দাও বউ, বড্ড খিদে পেয়েছে যে। পারবো না, নিজে নিয়ে খাও। কি বলছো তুমি? স্বামীকে খেতে দেবে না? কাল থেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে, বুঝেছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে তোমার হলোটা কি? যাও, গোপালকে দেখে এসো, সে তার গিন্নিকে রেঁধে খাওয়াচ্ছে রোজ। কাল থেকে তোমাকেও করতে হবে। হ্যাঁ, আমি করব রান্না? রাজ্যের মন্ত্রী রান্না করে বউকে খাওয়াবে? জীবনে এই কথা কোথাও শুনেছ? শুনি কি না শুনি সেটা তোমার দেখার বিষয় নয়। আমার এক কথা, গোপাল যদি পারে তুমিও পারবে। কি মন্ত্রী, গোপালের কোনো খবর পেলে? মহারাজ, গোপাল নাকি রাজসভায় না এসে বাড়িতে সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। গোপাল রান্না করছে? কি বলছো বলো তো তুমি? ভগবান একেবারে সঠিক তথ্যই দিয়েছে।
শুধু তাই নয়, গোপাল ওই নদীর ঘাটে আমাদের বউদের উস্কেছে, যেন তারা ওই আমাদের বাধ্য করে রান্না করতে। ভাবুন ভাবুন মহারাজ, ভাবুন, আমরা রান্না করতে শুরু করলে রাজ্যের হাল কি দাঁড়াবে? রাজসভা তো ফাঁকা হয়ে যাবে। কি বললে? সব পুরুষ মানুষকে উস্কাচ্ছে রান্না করার জন্য? এ কিন্তু ভারী অন্যায়। গোপালকে এর জন্য কঠিন শাস্তি পেতে হবে। মহারাজ, কোনদিন হয়তো শুনবো রানীমা পর্যন্ত আপনাকে দিয়ে রান্না করাচ্ছে। যদি তাই হয় তবে রাজ্যের কি হবে? হ্যাঁ, রাজসভা ছেড়ে রাজা রান্নাঘরে রন্ধন কর্ম করছে। লোকে কি বলবে? সেরকম সম্ভাবনা আছে নাকি? তাহলে তো বিপদ। বিপদ বলে বিপদ, তার চাইতে গোপালকে আপনি ওই রাজ্য থেকে তাড়িয়ে দিন, তাহলেই আমাদের রক্ষা। না না, তার আর দরকার নেই। গোপালকে শায়েস্তা করার একটাই পথ আছে। কি সে পথ? সামনেই রাজপুত্রের বিয়ে। আপনি বলেছেন যে 3 দিন 3 রাত্রি রাজ্যের সবাই রাজবাড়িতে খাবে। আপনি গোপালকে রান্না বান্নার ভার দিয়ে দিন না, দেখি প্রজারা খেয়ে কি বলে। গোপাল এমন তারা খাবে যে রাজ্য ছেড়ে পালাতে বাধ্য হবে। এটা ভালো কথা বলেছ, কিন্তু তার আগে তো গোপালের হাতের রান্না খেতে হবে। মানে গোপাল কেমন রাঁধে তা না জেনে তো তার উপর এত বড় একটা দায়িত্ব চাপানো যায় না। আর খারাপ হলে তো প্রজারা তো আমার উপর ক্ষেপে যাবে। চলো আমরা 3 জন মিলে গোপালের হাতের রান্না খেয়ে আসি। আরে মহারাজ, আপনি স্বয়ং আমার বাড়িতে, কি ভাগ্য আমার। শুনলাম তুমি নিজের হাতে রান্না করছো, আর আমরা সেই খাবার থেকে বঞ্চিত হব, তা তো হতে পারে না। দাও দাও দাও, আমাদেরও খাওয়ার ব্যবস্থা করো। ওরে ওরে পুঁটি, অতিথিদের জন্য কাঁস আর থালা বাসন বার করে ধুয়ে দে না রে মা। না না, এমনি বাসনই দাও। আমরা তো শুধু একটু চেখে দেখব যে গোপাল কেমন রাঁধে। তাহলে এই কলা পাতাতেই দিই। বাহ 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 বাহ, বাহ বাহ বাহ, কি অপূর্ব রান্না। রাজবাড়িতেও এমন রান্না হয় না। আরে গোপাল, তুমি তো একেবারে পাক্কা রাঁধুনি। তা তোমার এই গুণের কথা তো আমার জানা ছিল না গোপাল। গোপালের রান্না যেন অমৃত সমান। মহারাজ, আপনার পুত্রের বিয়ে উপলক্ষে যে ভোজের আয়োজন করা হয়েছে তার রান্নার ভার গোপালকে দিয়ে দিন না, সবাই খেয়ে একেবারে ধন্য ধন্য করবে। হ্যাঁ মহারাজ, গোপালের হাতের রান্না খেলে প্রজারা দুহাত তুলে রাজপুত্রকে আশীর্বাদ করবে। কথাটা তো খারাপ বলনি তোমরা। কি গোপাল, রাজি তো? 3 দিনের রান্না, প্রথম দিন আইবুড়ো ভাত, পরের দিন দুপুরের খাওয়া, আর বধূবরণের দিন রাত ও দিন। পারবে তো? মহারাজ যখন আজ্ঞা করেছেন তখন গোপাল তা করবেই, আপনি নিশ্চিন্ত থাকুন। যাক, একটা কাজ হয়ে গেল। তাহলে গোপাল, তোমার কি কি লাগবে তা আমাকে জানিয়ে দিও। বহু লোকের ভোজ, তোমার সাহায্যকারীদের ব্যবস্থা আমি না হয় করে দেব। না মহারাজ, লোকজন আমি ঠিক করে নেব, তা নিয়ে আপনি চিন্তা করবেন না। ভগবান ভালোই খেলাটা খেললো। ঠিক আছে, আমার নামও গোপাল। শোন ন্যাপলা, গুলটে, মনে হচ্ছে এর পেছনে ভগবানের হাত আছে। তোরা ওর বাড়ির উপর নজর রাখবি, সঙ্গে বটা ঘটাও আছে, বুঝলি? সাবধানের মান নেই। শোন বটা, আজ গোপালকে এমন ভাবে ফাঁসিয়েছি না যে তার আর নিস্তার নেই। এবার ওকে প্রজারাই রাজ্য ছাড়া করবে। আরে আপনার বুদ্ধি বলে কথা, গোপালকে প্রজারা পিটিয়ে দিলে ও নিজেই রাজ্য ছেড়ে চলে যাবে। তা বুদ্ধিটা কি শুনি? মহারাজ, গোপালকে ছেলের বিয়ে রান্নার ভার দিয়েছেন, তোদের কাজ হবে সেই রান্না পণ্ড করে দেওয়া, বুঝলি?
তা কি করে করব? গোপালের সহকারী হয়ে তোদের ওই দলে ভিড়ে গিয়ে রান্নায় গুচ্ছের নুন মিশিয়ে দিতে হবে, যাতে কেউ মুখেই তুলতে না পারে, বুঝলি? এ আর এমন কি কাজ, ও আপনি নিশ্চিন্ত থাকুন, হয়ে যাবে। ওই ওই ওপরের টাকে টিপ কর। না রে, অনেক উঁচুতে। একটা কাজ করি, আমি গাছের ওপর উঠে দেখি পারা যায় কিনা। পুটি, ডাবলা, গোটা ঘটা আসছে। এই মন্ত্রী ভগবান কিন্তু জব্বর একটা বুদ্ধি খাটিয়েছে, কি বলিস? হ্যাঁ, এবারেরটা জব্বর বটেই। ভগবানের কি বুদ্ধি রে! গোপাল রান্নায় নুন দেবেই, আর আমরা সেই নুনের ওপরে নুন চাপিয়ে দেব, কেউ আর মুখ তুলতে পারবে না। একেবারে মোক্ষম বুদ্ধি। চল বাজার থেকে নুন জোগাড় করি। চল চল, সেটাই ভালো। হ্যাঁ, সেটাই ভালো। শুনলি কথাটা? চল তাড়াতাড়ি দাদুকে গিয়ে জানিয়ে আসি। কিরে, এত লাফাতে লাফাতে এলি? কোনো খবর আছে নিশ্চয়ই। আচ্ছা দাদু, বটার ঘটার মুখ থেকে নিজের কানে শুনে এসেছি। তাহলে দেরি করছিস কেন? তাড়াতাড়ি বলে ফেল। ও, এই বুদ্ধি খাটিয়েছি? এটা কোনো বুদ্ধি হলো? আমরা জানি দাদু, বুদ্ধিতে যে ভগবান তোমার কাছে বাচ্চা, তার অনেক প্রমাণ তো পেলাম। তবে এই খবরটা আমার জানা খুব দরকার ছিল। মাংসটা কষিয়ে নি, মশলা, তেল, দই সব দেওয়া হয়ে গেছে। এবার নুনটা মেখে ফেলি। ওটা আমি দেব, তুমি দিতে পারবে না। আজ আইবুড়ো ভাত, সবাইকে এমন রান্না করে খাওয়াবো যে লোকে চেয়ে চেয়ে খাবে। বুঝেছি, এরা ভগবানের লোক। বেটাদের আগে কখনো দেখিনি, নিশ্চয়ই নুন মেশাতে এসেছে। আচ্ছা, আমিও গোপাল, দেখি তোদের কত বুদ্ধি। যাক, ওরা দেখলো যে নুন দেওয়া হয়েছে। আমি বরং একটু অন্য কাজে ওদিকে যাই। গোপাল এখন নেই, এই সুযোগ। চল মাংসে নুন দিয়ে আসি। বেশ করে ঢালবি, কেমন? তুই চিন্তা করিস না, আমি আমি আমার কাজ ঠিকঠাক করেই করব, কিচ্ছু চিন্তা করিস না। এবার দেখি গোপালের রান্না খেয়ে কে কি বলে। গো, কেমন রান্না হয়েছে? মহারাজ, এমন রাঁধুনি আপনি কোথায় পেয়েছেন? মনে হচ্ছে যেন স্বর্গ থেকে ধরে নিয়ে এসছেন। আহা হা হা, যা খেলাম তা সত্যি বলছি মহারাজ, জীবনে কখনো খাইনি। কে রাঁধলো বলুন তো? এমন রাঁধুনি আমাদের রাজ্যে আছে বলে তো জানতাম না। রাঁধুনিকে জানো? আরে আমাদের গোপাল, যে রান্নায় এত ভালো তা আমিও জানতাম না। ধন্য গোপাল মহারাজ, গোপালের বুদ্ধির কথা জানতাম, কিন্তু রাঁধুনি গোপালের খোঁজ পেলাম আজ। ভাগ্যিস গোপাল ছিল, তাই সবকিছু উতরে গেল। আমার মনে হয় রান্নাটা সব পুরুষেরই শিখে রাখা দরকার। হ্যাঁ, তার মানে আমাকেও শিখতে হবে? হুম। আজ না বাবা, বড্ড খাটাখাটনি গেছে রানী। কাল না হয় রাঁধুনি বানানোর কথা শুনবো।
তোমার কথাই ঠিক ভগবান, গোপালের ঘাট থেকে রান্নার ভূত নামাতে হবে। সেটা কোনো ব্যাপারই না। বিয়ের দিন দুপুরে রান্নায় এমন ঝাল মিশিয়ে দেব যে গোপালকে ছিঁড়ে খেয়ে নেবে প্রজারা। তাই করো ভগবান, নইলে আমায় যে রাঁধুনি হতেই হবে। কি আহামক রে তোরা, নুন বেশি করে মেশাতে পারলি না? হ্যাঁ, আরে গোপাল যে নুন একেবারেই দেয়নি তা জানবো কি করে? আমরা যথেষ্ট নুন দিয়েও কিছুই হলো না। কপালের জোরে বেঁচে গেল গোপাল, এটাই গোপালের কপাল। কিন্তু এবার মহারাজ নিজেই বলেছেন এমন কিছু করতে হবে যাতে গোপালের মাথা থেকে রান্নার ভূত একেবারে চলে যায়। তাই বিয়ের দিন দুপুরের ভোজে রান্নায় বেশ করে ঝাল দিতে হবে, বুঝলি? এবার আর বলদের মতন কাজ করিস না যেন, কেমন? ঠিক আছে, এবার তাই হবে। শুনলি, এবার ঝাল মেশাবে। এক্ষুনি দাদুকে তা জানাতে হবে। চল চল। দাদু, এই মাত্র শুনে এলাম কালকের দুপুরের ভোজে ওরা নাকি ঝাল মেশাবে। এমন ঝাল দেবে যে লোকে নাকি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরবে। শোন গুলটে, তোরাও তো নিমন্ত্রিত। তোরা আমার কাছাকাছি থাকবি, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের ঘন্ট রাঁধবো। তোরা এসে বারবার আমার কাছে খেতে চাইবে, আমি একটুখানি খেতে দেবো। তোরা খেয়ে বলবি, উফ কি ঝাল দিয়েছো দাদু, কেউ খেতে পারবে না। আমি বলবো, যা তো, রান্নার সময় বিরক্ত করবি না, তোদের জন্যই আমার সব মনোসংযোগ নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে? ঠিক আছে দাদু, তাই করব। আর নজর রাখবি বটা আর ঘটা কোথায় আছে। ওরা রান্নার কাছে এলেই তোরা চলে আসবি, বুঝেছিস? বুঝেছি বুঝেছি। দাদু, ও দাদু, কি রাখছো গো? চিংড়ি দিয়ে এঁচোড়ের ঘন্ট। একটু দাও না গো, চেখে দেখি। নে, অল্প করে নে, চেখে দেখ কেমন হয়েছে। উড়ি বাপরে, কি ঝাল হয়েছে গো, লোকে তো খেতেই পারবে না। আরে একটু ঝাল না দিলে কি আর এই রান্নার স্বাদ হয়? যা যা যা, আমায় বিরক্ত করিস না তো। চল রে ঘটা, এবার ঝাল ঢালার সময় হয়ে গেছে। এমনিতেই ঝাল বেশি হয়েছে। হ্যাঁ, এবার যা ঢাললাম তাতে আর কাউকে ওই খেতে হবে না। সবাই পুকুরে ঝাঁপাবে, জলে চুবে থাকবে এক বেলা। প্রথমেই বলে রাখি, এচোড়ে আজ ঝালটা বেশি দিয়ে ফেলেছে গোপাল। ওকে আর রান্না করতে দেব না, অনেক হয়েছে। এভাবে কেউ ঝাল দেয়? ঝাল? মহারাজ কি বলছেন? এমন পরিমাণ মতন ঝাল আগে কখনো খাইনি। গোপালের হাতে যেমন নুন তেমন ঝালের মাপ। এই মাপ উঁচু দরের রাঁধুনি ছাড়া আর কেউ দিতে পারবে না। গোপাল হলো গিয়ে পাক্কা রাঁধুনি, রান্নার স্বাদ নিয়ে কোনো কথা হবে না। রাঁধুনি হিসাবে গোপালকে সেরা শিরোপা দেওয়া উচিত মহারাজ। তোমার মতো অকম্মার ঢেকি আমি আগে না একটাও দেখিনি। রাজামশাই কাকে কি বলছে রে? কাকে আবার? ভগবানকে। চল আড়াল থেকে শুনে নি। সামান্য ঝাল, তাও ঠিক মতো মেশাতে পারলে না। আমি তো চেষ্টা করেছি মহারাজ। যাকে, এখন একটাই সুযোগ আছে, বধূবরণের রাত, সেদিনও কিন্তু কিছু একটা করতেই হবে। চিন্তা করবেন না মহারাজ, সেদিন আমাদের প্রথা অনুযায়ী পায়েস হবে। হ্যাঁ, সেই পায়েসে নুন আর লঙ্কা দুটোই মিশিয়ে দেব। দেখি দেখি গোপাল কি করে বাঁচে। হ্যাঁ দাদু, মহারাজ নিজেই ষড়যন্ত্রে জড়িত, সঙ্গে ভগবান। কাল ওরা পায়েসে নুন আর লঙ্কা দুটোই মেশাবে। কি হবে বুঝতে পারছো তো দাদু? জানি, পাছে আমাকে দেখে সব পুরুষদের রান্নাঘরে ঢুকতে হয়, তাই সবাই মিলে আমার পিছনে লেগেছে। ঠিক আছে, দেখি কি করা যায়। দাদু, তুমি যা করেছো না তা সবার করা উচিত, মহারাজ তা চান বা না চান।
ঠিক বলেছিস গুলটে, একেবারে পুরুষ মানুষের মতো। এবার আর কোনো কারসাজি করব না, সবাই যা করছে তাই করে যাক। আমি ওনাদেরই ঘেটে দেওয়া রান্না কায়দা করে ওনাদেরকেই খাওয়াবো। হ্যাঁ, আগে আমি এই কদিন রান্না করে এক মন্ত্রপুত পায়েস বানানো শিখেছি। আমি মহারাজের সব সভাসদদের স্ত্রীদের অনুরোধ করছি তারা যেন তাদের স্বামীকে এই পায়েস খাওয়ায়, তাহলেই তারা রান্নায় আমার থেকেও পারদর্শী হয়ে উঠবে। মনে রাখবেন, এই পায়েস হলো মন্ত্রপুত। এই যে মন্ত্রী মশাই, আসুন। সবার আগে আপনি খেয়ে দেখুন, মন্ত্র বলে রান্না শিখতে পারেন কিনা। না মানে আমাকে কেন? মানে আমি তো বলেই দিয়েছি যে পায়েস আমি খাই না। তুমি পায়েস খাও না? এই প্রথম শুনলাম। নাও খেয়ে নাও, নইলে কিন্তু বাপের বাড়ি আমার আছেই, যাবো যে আর কিন্তু ফিরবো না। এসো, পায়েসটা লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও তো, দেখবে শুধু রান্না করতে ইচ্ছে করবে। মহারাজ, আপনিও বাদ যাবেন কেন? আসুন না, আপনিও পায়েস খান। ওরে বাবা রে, কি ঝাল! ঝাল রে, মরে গেলাম রে, চলে গেল চলে গেল চলে গেল। জল খাবো, কি ঝাল, কি ঝাল! ওরে বাবা রে, কি ঝাল! এই কেমন বুঝলেন? হ্যাঁ, গোপালের সঙ্গে চালাকি করা খুব সহজ কাজ নয়, বুঝলে? গোপাল সবার চাইতে বুদ্ধিমান, নইলে ধরে ফেললো কি করে? তুমি নুন আর আমি লঙ্কা মিশিয়ে ওর রান্না বানচাল করতে চেয়েছিলাম। গোপালের সঙ্গে আর বুদ্ধির লড়াইতে না যাওয়াই ভালো। তার মানে আপনারা সবাই মিলে গোপালের পেছনে লেগেছিলেন? তাহলে তো আপনাদের আর ছাড়াছাড়ি নেই, কালকে থেকে আপনাদের রান্না করতেই হবে। মহারাজ, আপনার কোনো ছাড় নেই। হায় হায় হায়, কি বিপদে পড়লাম! আর পারছি না, এভাবে গোপালের কাছে হেরে যেতে পারছি না। কিছুতেই একটাও গুলি নিশানায় লাগছে না। একটু গণনা করে দেখুন তো রাজ্যতীশী। দীর্ঘ কয়েক বছর ধরে কৃষ্ণনগরের ঘাড়ে চেপে আছে। নামবে কবে? সেটা গণনা করে দেখতে হবে। দেখবেন আর কবে? সবার হাড়ে দুব্বো ঘাস গজিয়ে গেলে একটা প্রামাণিকের বেটা রাজসভায় আমাদের সাথে এক আসনে থাকে, বলতে কইতে লজ্জা। অনেকবার অনেক রকম ভাবেই তো গোপালকে অপদস্থ করা হয়েছে, কিন্তু সবটাই তো ফক্কা হয়েছে। এভাবে তো হাতে হাত ধরে চুপ করে বসে থাকতে পারবো না, এই কিছু একটা উপায় তো বের করতেই হবে। সেই উপায়টা কি সেটাই বোঝা যাচ্ছে না। এমন একটা উপায় যেটা গোপালকে এই কৃষ্ণনগর থেকে লজ্জায় পালাতে বাধ্য করবে। হ্যাঁ ভাবছি, আপনারা ভাবুন। হ্যাঁ ভাবুন ভাবুন। উজির, মহারাজ কৃষ্ণচন্দ্র অনেকগুলো চিঠি পাঠিয়েছিল। হ্যাঁ হ্যাঁ জাহাপনা, অনুদানের জন্য আবেদন করেছিল। হ্যাঁ, গত বছর খরাতে কৃষ্ণনগর খুব ক্ষতিগ্রস্ত হয়েছিল। কৃষ্ণচন্দ্রকে এত্তেলা পাঠাও, আমি কৃষ্ণনগরে গিয়ে দুদিন থাকবো, আর ওখানে বসেই আমি অনুদানের অর্থ প্রদান করব। জো হুকুম জাহাপনা, আমি এখনই খবর পাঠাচ্ছি। তা রাজ্যের অবস্থা কিরকম নতুন মন্ত্রী? আগে মহারাজ, ওই যথাপূর্বং তথা পরম। মানেটা কি? আহা, একটু খোলসা করে বলো দেখি। মহারাজ, পূর্বে যা ছিল এখনো তাই আছে। তা পূর্বে কি ছিল আর এখন কি আছে সেটাই ঠিক করে বলতে বলেছি, সহজ কথায় বলো। মহারাজ, নতুন মন্ত্রী বোধহয় হেয়ালি ছাড়া কথা বলতে পারেন না। আসলে হেয়ালি বুঝতে গেলে যে আভিজাত্য লাগে সেটা তোমার মধ্যে যে একদমই নেই গোপাল।
ওই আবার শুরু হলো। তোমাদের তো দেখি একেবারে সাপে নেউলে অবস্থা। আচ্ছা, সভার মধ্যে যদি এভাবে যুদ্ধ হয় তবে তো খুব মুশকিল নতুন মন্ত্রী। আমি দুঃখিত মহারাজ, এরপর থেকে আমি নিজেকে সংযত রাখব। আসলে কি জানেন মহারাজ, ওই সোজা কথা সোজাভাবে বললে সময় বেঁচে যায়, রাজকার্যে গতি আসে। তা ঠিক কথাই বলেছ। তা হ্যাঁ নতুন মন্ত্রী, এক কথায় বলো তো, রাজ্য এখন কেমন? মানে রাজ্যের মানুষজন কি বলছে? ভয়ে বলবো না নির্ভয়ে? এটা কি একটা কথার উত্তর হলো নতুন মন্ত্রী মশাই? মহারাজ আমাকে যদি এক কথায় জিজ্ঞেস করতেন তবে আমি বলতাম ভালো নেই মহারাজ। গোপাল, তোমার কাজ হলো ভাঁড়ামো করা, মানে যেটা তুমি পারো। রাজসভার কাজে তোমাকে নাক গলাতে কে বলেছে? আগে রাজ্যতীষী, আমার নাকটা বড় পেয়ারা, কিছু খারাপ হলেই আগে থেকে ওই খারাপ গন্ধ পেতে থাকে। মহারাজ, নবাবের দূত নবাবের পত্র নিয়ে এসেছেন। পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। হয়তো আমার পাঠানো পত্রের উত্তর দিয়েছেন স্বয়ং নবাব বাহাদুর। মহারাজের জয় হোক। বলো বলো, কি সংবাদ? এই নিন নবাব বাহাদুরের ইত্তেলা। দাদু, তুমি আজ বিশ্রাম নিয়ে কাল সকালে বরং মুর্শিদাবাদ যেও। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছা। শোনো সবাই, নবাব বাহাদুর আসছেন কৃষ্ণনগরে কাল রাতে। এ তো খুব ভালো কথা মহারাজ। হ্যাঁ, ভালো মানে? এ ভালোর যে কোনো সীমা পরিসীমা নেই। তবে তো অনেক দায়িত্ব পড়ে গেল। আপ্যায়নে যেন কোনো ত্রুটি না হয়। সকাল থেকে রাতের আপ্যায়নের দায়িত্ব তাহলে কাকে 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 দেওয়া যায়? এই সময় আমার সভাকবি আর সেনাপতি দুজনেরই অসুখ। কি যে করি। মহারাজ, এই আপ্যায়নের দায়িত্ব গোপাল আর ভগবানের ওপর দিয়ে দিন। নবাব বাহাদুর গোপালকে পছন্দ করে, আর আমাদের নতুন মন্ত্রীর সাথেও আলাপটা হয়ে যাবে। রাজ্যতীষী গোপালকে লেজে গোবরে করার সুযোগ করে দিয়েছে। সুযোগটাকে কাজে লাগাতে হবে। রাজ্যতীষী ঠিক বলেছে। এই আপ্যায়নের পুরো দায়িত্ব নতুন মন্ত্রী আর গোপালের উপর ছেড়ে দিলাম। এই নতুন মন্ত্রী, তুমি রাজি আছো তো? মহারাজ, আমার গোপালের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে কোনো অসুবিধা নেই। আমি প্রস্তুত। গোপালের মতো বিচক্ষণ বন্ধুকে যদি কাজে পাই তাহলে আমি ধন্য হব। ঠিক আছে, সকালে জল খাবার থেকে রাতের খাবারের দায়িত্ব আমি ভগবান আর গোপালের ওপর দিলাম। এবারে গোপালকে লেজে গোবরে করে নবাবের কাছে বেইজ্জত করতে হবে। কি গোপাল, তোমার কথা কিছু বলো। আমরা কাজটাকে একটু ভাগাভাগি করে নিই। কিরকম কিরকম? এই ধরুন, কেউ সকাল আর সন্ধ্যার জল খাবারের দায়িত্ব নিল, আর কেউ ওই মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্ব নিল। এক কাজে দুজনের না ঢোকাই ভালো মহারাজ, তাতে কাজের চেয়ে ঠোকাঠুকি বেশি হবে। এইটা গোপাল ভালো বলেছে, তবে তাই হোক। এই রে, ঘুরে গেল যে বিষয়টা। না, মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্বটা আমার কাছেই রাখতে হবে। মহারাজ, আমি মধ্যাহ্ন ভোজন আর রাতের খাবারের দায়িত্বটা নিলাম। হ্যাঁ, এটাই আমি চেয়েছিলাম। বাহ বাহ বাহ, তাহলে তোমরা যে যার মতো আয়োজনে মেতে ওঠো। কোষাধ্যক্ষ তোমাদের হাতে অর্থ দিয়ে দিচ্ছে। মহারাজ, একটা নিবেদন আছে। বলছিলাম যে আমরা আমাদের মতো নবাবের আপ্যায়নের দায়িত্ব নিয়ে আগে নবাবকে খুশি করি। এখন আমাদের অর্থ সংকট চলছে, রাজার পাশে দাঁড়ানো রাজকর্মচারীর কর্তব্য। আপনি নবাবের কাছে অনুদান পেলে আমাদের দিয়ে দেবেন। কি নতুন মন্ত্রী মশাই, ঠিক বলিনি? সাধু সাধু, এই নতুন মন্ত্রী, তুমি কি বলো? প্রথম ধাক্কাটা বেশ জোরে দিল। আমিও ভগবান, হারবো না। হ্যাঁ,
মহারাজ, ওই গোপালের দূরদর্শিতার তুলনা নেই। আমার মনের কথাটাকে কিভাবে যে জানতে পারলো, আমিও ঠিক এটাই ভাবছিলাম। ফাঁদে পড়েছো বগা আমার, আমাকে ধাক্কা দেবে। তুমি এখনো আমাকে ঠিক চেনোনি, এবার দেখো তোমার কি হাল করি। দেখেছো কিরকম বজ্জাত মানুষ এই গোপাল, ও কিরকম তোমার ফাঁসিয়ে দিল। হ্যাঁ, ওইখান থেকে আবার আমাকে উঠতে হবে। হ্যাঁ, ও সত্যি মহা মৃত্যুঞ্জয় কবচ ধারণ করে আছে। আরে দাঁড়াও দাঁড়াও, ও একটা সুযোগ আমার হাতে তুলে দিয়েছে। সেটা হলো মহারাজের কাছে অর্থ সাহায্য না নিয়ে নবাবের জল খাবারের মতো বিষয় ও নিজে দেখবে। হ্যাঁ, ঠিক, গোপাল ভেবেছে ও যেরকম জল খাবার খায় নবাবও সেরকমই খাবে। ও তো জানে না যে নবাবী চাল কাকে বলে, নবাবী ঢং কাকে বলে। ঠিক ঠিক, এই বিষয়টা তো দেখিনি। আমাকে ঠিক মতো মধ্যাহ্ন ভোজন আর রাতের নবাবী খানার ব্যবস্থা করতে হবে। নবাবের মন আমি ঠিক জয় করে নেব। ব্যাস, এইভাবে এগিয়ে যাও, জয় তোমার হবে। শুধু রান্নার পদগুলো ঠিক করে বানাতে বলো, তোমার জয় শুধু সময়ের অপেক্ষা করছে। শুধু আমার আর মহারাজের মুখ চেয়ে এই কাজ তোমাকে করে দিতে হবে ভোলা। এভাবে বলো না গোপাল দাদা, এভাবে বলো না। তুমি রসের যত মিষ্টি আছে সব রাখবে, নবাবের জলখাবার। নবাব যেন মিষ্টি খেয়ে মুগ্ধ হয়ে যান। তুমি তোমার সবটুকু দিয়ে মিষ্টি বানাও, যা খরচ হবে নবাব চলে গেলেই সব শোধ করে দেব। আগে নবাব খুশি হোক, তারপর যা হবার হবে। আচ্ছা বলো তো, কৃষ্ণনগরের সেরা জিনিস কি? আগে গোপাল। কি আবাদ, একদম সঠিক কথা বলেছো। ওই রকম একটা মানুষকে যদি আমি আমার দরবারে রাখতে পারতাম। যাক ও কথা, দূত, এই কৃষ্ণচন্দ্র খবর নিয়ে এসেছো? এসেছে জাহাপানা। ডাকো তাকে। প্রহরী, প্রহরী, দূতকে খবর দাও, নবাব বাহাদুর ডাকছেন। গিন্নি, আরে এই নাও গো বাজারের থলি, ইলিশ মাছ এনেছি, ডিম ভরা। ও মা, ইলিশ! কি ভাগ্য আমার! এবেলা ভাজা ইলিশের তেল দিয়ে মেখে এই ভাত খেয়ে রাজসভায় যাব। ওবেলা এসে ইলিশ ভাপা আর সর্ষে ইলিশ খাবো। ঠিক আছে, ঠিক আছে, করে দেব। তবে পেটে সহ্য হবে তো? কেন কেন এই কথা বলছো কেন? না মানে মেঘে মেঘে যে বেলা হচ্ছে সে খবর আছে গো। এখন একটু জিভে লাগাম দাও। হ্যাঁ, ওই ওই ওই, বয়সের খোঁটা দিচ্ছ তো। একটা কথা বলি গিন্নি, বয়স বাড়াটা বয়সের ধর্ম। বয়স বাড়ুক, কিন্তু মনের বয়স যে কমছে। আরেকটা জিনিস বলতে দাও, ওই যে ডিম ভালো করে ভেজে টক দিয়ে রেঁধে রেখো। কতদিন খাইনি। চলি গিন্নি পুকুরে স্নান করতে। এই আয়োজন সম্পূর্ণ নতুন মন্ত্রী। বর্ধমান থেকে খুব ভালো পাচক এনেছি, আমার বাড়িতেই রান্না হবে। হ্যাঁ, গোপালকে টেক্কা দিতে হবে কিন্তু। গোপাল আমার কাছে হেরে গেছে। ও কি জলখাবার খাওয়াবে কে জানে। মধ্যাহ্ন ভোজন যাতে ভালো হয় সেটাই আমাকে দেখতে হবে। হ্যাঁ, এবার আমি দেখতে পাচ্ছি গোপালের ভবিষ্যতে একটা কালো গ্রহ খুব দ্রুত এগিয়ে আসছে। আনন্দ করো সবাই। তা খাদ্য তালিকা কিছু করেছেন নাকি নতুন মন্ত্রী মশাই? হ্যাঁ, সব বাদশাহী খানা, নানা স্বাদের। নবাব বাহাদুর খুশি হতে বাধ্য একেবারে। আজ রাতে 3 রকম মোগলাই খানা থাকবে। হ্যাঁ, আজ রাত্রেই বিড়াল মেরে দেবেন নতুন মন্ত্রী। হ্যাঁ, কাল সকাল থেকে যেন নবাব আপনাকেই খোঁজে। কি হে নতুন মন্ত্রী, আজ রাতের আয়োজন সব ঠিক আছে তো? ভগবানে ভরসা রাখুন মহারাজ। ভগবানে অচলা বিশ্বাস আছে আমাদের। শুনে ভালো লাগলো মহারাজ।
এ ভগবান ওপরে থাকেন, সবার ভগবান। আমি ওই ভগবানের কথা বলেছি। দারুণ বলেছো গোপাল। তবে আমাদের নতুন মন্ত্রীও কিন্তু খুব কাজের, কি বলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব কাজের। তবে আমি ওনার কাজের বিচার করার কে? বিচার করবে প্রজারা। দাঁড়াও গোপাল, নবাবের কাছে তোমাকে আমি ছোট করে এই কৃষ্ণনগর ছাড়া যদি না করি তো আমার নাম ভগবান নয়। হ্যাঁ তোমার সভাকবি কোথায় কৃষ্ণচন্দ্র? বিশ্রামে আছে নবাব বাহাদুর, খুবই অসুস্থ কিনা। আর কৃষ্ণনগরের শ্রেষ্ঠ রত্ন গোপাল কোথায়? এই যে নবাব বাহাদুর, আপনার সেবায় হাজির। নবাব বাহাদুর, এই আমার নতুন মন্ত্রী, নাম ভগবান। তাহলে তুমি ভগবানের উপরে অনেক নির্ভরশীল। তা একরকম বলতে পারেন। নবাব বাহাদুর, আজ রাতের খাবার আমার দায়িত্বে, আপনাকে খুশি করবে আশা করি। আজ রাতে আর গুরুপাক কিছু খাবো না, হালকা ফুলকা কিছু হবে। হালকা ফুলকা হবে নবাব বাহাদুর, আপনি বিশ্রাম করুন, আমি আপনার হালকা ফুলকা খাবারের ব্যবস্থা করছি। ব্যাস, মিটে গেল ঝামেলা। তাহলে প্রাসাদে চলুন, বিশ্রাম নিন এখন। চলো। এই নিন নবাব বাহাদুর। আহা, কি জিনিস এটা? এটাকে রসগোল্লা বলে। মুখে দিচ্ছি আর মিলিয়ে যাচ্ছে। রাতে আর কিছু খাবার রুচবে না কৃষ্ণচন্দ্র, মুখেই অমৃতর স্বাদ নিয়েই সুখ নিদ্রায় যাব। যা পাওয়া, তাহলে আমার অত আয়োজনের কি হবে? নবাব বাহাদুর, রাতে মুরগ মুসাল্লাম আছে, দো পেঁয়াজা আছে। হ্যাঁ, ও তো রোজই খাই। না 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 না, আজ এই রসগোল্লার পর আর কিছু খেতে ভালো লাগছে না। আমাদের পেটও ভর্তি, মনও তৃপ্ত, এবার ঘুম আসছে। আপনাদের ঘর প্রস্তুত। নতুন মন্ত্রী, নবাব বাহাদুর আর উজিরের ঘরটা দেখিয়ে দাও। চলুন। ভোলা, তোমার মিষ্টির তো খুব প্রশংসা করলেন নবাব বাহাদুর। হ্যাঁ, তোমার মুখে এইটা শুনবো বলেই তো বসে আছি গো গোপাল দাদা। কাল ওই ছানা বড়া, মনোহরা আর ওই হিগের কচুরি আছে, আর ওই এই কালো জিরে দিয়ে হালকা ডাল, তারপর সরভাজা আর রসগোল্লা। সব লিখে রাখো ভোলা। এইসব নিয়ে তুমি কিচ্ছুটি ভেবো না গোপাল দাদা, কিচ্ছুটি ভেবো না। তুমি নবাব বাহাদুরকে খুশি করো, ব্যাস, দেশ বাঁচলে তো আমরাও বাঁচবো। ঠিক আছে, কাল সকালে গরুর গাড়ি পাঠিয়ে দেব, সাবধানে জিনিসগুলো পাঠাবে, কেমন? তুমি নিশ্চিন্তে যাও গোপাল দাদা। চলি ভোলা। কোথা থেকে কি হলো? এইরকম যে হতে পারে সেটা ভাবতেও পারিনি। মহামৃত্যুঞ্জয় কবচ, ওকে হারানো দুঃসাধ্য। এই তো বললেন একটা কালো গ্রহ আসছে। দূর, আপনার গণনার উপর কোনো আস্থা নেই। না না, কাল সকালে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তার আজকের খাবারগুলোর কি হবে? আমরা খেয়ে নি, খাবার নষ্ট করা উচিত নয়। ঘ্রাণে তো অর্ধেক পেট ভরেই গেছে, বাকিটা খেয়ে ভরাই। ও ভগবান, ভগবান রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। গিন্নি, একেই বলে কামারের এক ঘা। একটা সুযোগ পেয়েছি, মেরে দিয়েছি।
নবাব খুশি, নবাব খুশি মানে মহারাজ খুশি, মহারাজ খুশি মানে সারা দেশ খুশি। যে নবাব বাহাদুর খুশি হলেন, তিনি তোমাকে কিছু পুরস্কার দেবেন না? এই দেখো গিন্নি, আমি ভোলা ময়রার ধার শোধ করে ওকে কিছু উপরি দিতে পারলে খুশি হব, ব্যাস। এবার কাল সকালে নবাব বাহাদুরকে এমন জল খাবার খাওয়াবো, মধ্যাহ্ন ভোজনের কথা ভুলেই যাবেন। আহ, কি সুন্দর, কি স্বাদ, মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে। আজ সকালের খাবারটাও খুব বেশি হয়ে গেল। যা বলেছো উজির। এখনো শেষ হয়নি, রসগোল্লা আছে। রসগোল্লা? তাহলে এটা কি? এটা মনোহরা। কত মিষ্টি আছে, তবে রসগোল্লার তুলনা নেই। একটু শুধরে নি, কৃষ্ণনগরের ভোলা ময়রার রসগোল্লার তুলনা নেই। সব শেষ, আর কিচ্ছু হবে না। আমার ভুলে আমি হারলাম। ও আমাকে জল খাবারই মেরে দিল। নষ্ট হবে কেন, আমরা তো আছি। ভগবান, ভগবান। গোপাল, তুমি তো নবাবকে একেবারে তোমার ঝোলায় পুরে নিয়েছো। শোনো সবাই, নবাব বাহাদুর আমার আর্জি মেনে নিয়েছেন, উনি অনুদান দিয়ে দিয়েছেন। রাজকোষ এখন পূর্ণ, আর পুনর্বাসন দিয়ে দেব চাষিদের। গোপাল, তোমার জল খাবারের জন্য ভোলার কাছে যা যা ধার আছে তা মিটিয়ে দাও। কোষাধ্যক্ষ, বলুন মহারাজ, বলুন। তুমি গোপালের হাতে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে দাও। মহারাজ, রাজকোষের অর্থ রাজকোষেই থাকুক। নবাব বাহাদুর যদি খুশি হয়ে কিছু দেন, সেখান থেকে আমি ভোলার ধার মিটিয়ে দেব। কি কুচুটে বুদ্ধি, আবার মারলো। খুব শিক্ষা হলো আবার। গোপাল, তোমার তুলনা নেই। কৃষ্ণচন্দ্র, তোমার কাছে একটা চাওয়ার আছে। বলুন বলুন নবাব বাহাদুর। তোমাদের এই ভোলা ময়রাকে আমি নিয়ে যাব, ওখানে আমাদের কারিগরকে এই রসগোল্লা শিখিয়ে দেওয়ার পরই তবে ওকে ছাড়বো। এই রে, এই মাটি করেছে। ভোলা চলে গেলে তো আমরা কানা, এটাকে মেটাতে হবে। নবাব বাহাদুর, একটা আর্জি আছে যে। বলো বলো গোপাল, বলো। ওখানে গিয়ে শেখানোর চেয়ে এখানে এসে শেখাটা খুব দরকার। কেন কেন? আসলে যে মাটিতে যা হয়, এটা মাটিরই গুণ নবাব বাহাদুর। কেমন করে হচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ধরুন এই আখ বলে একটা গাছ আছে, সেখান থেকে চিনি হয়, শ্যামলা গাইয়ের দুধ থেকে ছানা হয়, সেই শ্যামলা গাই কৃষ্ণনগরের ঘাস খায়। এই সব তো এই মাটিরই নবাব বাহাদুর। আর এর একটাও না থাকলে ওই রকম রসগোল্লা যে হবে না নবাব বাহাদুর। তাহলে উপায়? আমি তো রসগোল্লা ছাড়া থাকতে পারবো না। উপায় একটা আছে, আপনাকে প্রতিদিন 10 হাঁড়ি করে রসগোল্লা পাঠাবো। তাহলে তো কথাই নেই। তবুও আমি আমার এক কারিগরকে পাঠাবো, এই রসগোল্লা দিকে দিকে ছড়িয়ে দিতে হবে। গোপাল, এই নাও, তোমার আপ্যায়নে খুশি হয়ে 2000 স্বর্ণ মুদ্রা দিলাম। আর এইটা আমার তরফ থেকে তোমাদের ভোলা ময়রাকে 1000 স্বর্ণ মুদ্রা খুশি হয়ে। তাহলে কৃষ্ণচন্দ্র, মনে থাকবে তো, প্রতিদিন 10 হাঁড়ি রসগোল্লা। আপনি মুর্শিদাবাদে পৌঁছন, দেখবেন রসগোল্লা ঠিক পৌঁছে গেছে। চলো উজির, এবার আমরা যাই। সব ভালো তার, শেষ ভালো যার। হঠাৎ মুলি বাঁশের দণ্ডা তৈরি করছো কেন? বলি ঘরে ডাকাত আসবে নাকি? না,
আত্মরক্ষার উপায় বার করছি। যা দিনকাল পড়েছে, ডাকাত আসতে আর কতক্ষণ। কি ভাবো আমায়? এক সময় লাঠি খেলতাম। এই রে, কথাটা জানলে ভগবান হয়তো বলে বসতো উনি ছোটবেলায় তরোয়াল খেলতেন। তবে যাই বলো না কেন, তোমাদের এই ভগবান কিন্তু একটা ঢ্যাঁড়স। কোনো মন্ত্রী অসুস্থ, সেনাপতি বিছানায়, এই অবস্থায় কোনো রাজ্য চলে? দাদু দাদু, আমাদের পুরানো মন্ত্রী কথা বলতে শুরু করেছে, সবাই দেখতে গেছে। তা তুমি যাবে না? যাবো তো বটেই, কিন্তু ভগবানের দয়া থেকে এবার আমরা বঞ্চিত হব। চল গুলটে, পুরনো মন্ত্রীকে একবার দেখে আসি। এর চাইতে ভালো খবর আর কি হতে পারে মন্ত্রী? তুমি ফিরে আসবে, তার চাইতে ভালো খবর আর কি হতে পারে? সবই ভগবানের দয়া মহারাজ। ওই নামটা আর উচ্চারণ করুন। আমি আর কি বলবো? তোমার সুস্থ হওয়া উপলক্ষে আমি কাল একটা ভোজ সভার আয়োজন করছি, আর সেটা হবে তোমার বাড়িতে। রাজসভার সবাইকে কিন্তু উপস্থিত থাকতে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, মন্ত্রীর ফিরে আসাটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। কাল জমিয়ে খাবো। তোমার খাওয়া মানে তো একটা ভোজ সভার সব খাওয়া খেয়ে ফেলা, তবে সেটা করতে যেও না। মহারাজ, খাওয়া নিয়ে দয়া করে আমায় খোঁটা দেবেন না। এই গুণটা আমি অনেক চেষ্টা করে অর্জন করেছি। আমার তো ওই গুণের মধ্যে দুই, খাই আর শুই। এবার আমাদের কি হবে? না খেতে পেয়ে মরবো তো। আরে বাবা, চিন্তা করিস না। আরে বাবা, আমি তো আছি নাকি রে? আপনি তো এখনো কয়েকদিন আছেন, তাই তো? থাকবো না মানে কে তাড়াবে আমাকে? কিন্তু গোপাল তো আপনাকে ছেড়ে দেবে না। হয়তো কালই মহারাজকে বলে আপনাকে তাড়িয়ে দেবে। তখন যা যা, গোপালের কত এলেম তা জানা আছে আমার। গোপাল যদি মহারাজকে ফুসলায় তবে গোপালকে আমি দেখে নেব। এই শোনো, তোমার এই বড় বড় বাকি না আমি বিয়ের পর থেকেই শুনে আসছি। এতদিন মন্ত্রিত্ব করেও আমায় একটা সীতাহার দিতে পারলে না। আগেই বলেছিলাম গুছিয়ে নাও, গুছিয়ে নাও। এবার বেকার স্বামী নিয়ে আমি বাপের বাড়িতে মুখ দেখাবো কি করে? তার আর কি, এবার আমার বাপের ওপর বসে খাবে, লজ্জাও করে না। লজ্জা আমি পাবো কেন? তোমার বাবা যেভাবে আমার পিছনে পড়ে রইলো তা দেখে আমার কষ্ট হলো। সত্যি তো, আমি বিয়ে না করলে মেয়েটার তো আর বিয়েই হবে না। এই এই, মিথ্যে কথা বলো না, জিভে পোকা পড়বে। আমার বাবাকে কে কে বলেছিল বাড়িতে সোনা মোহরের ছড়াছড়ি, আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। সেরকমই ছিল। বিয়ের পর সব বুদ্ধি ঘেঁটে গেছে। তবে মন্ত্রী থাকি বা না থাকি, তোমায় সোনার বাজু আমি গড়িয়ে দেবই। কোথা থেকে শুনি? তুমি কি জাদু জানো নাকি? রাজবাড়ি লুট করবো। সেনাপতি এখন নেই, এটাই সুযোগ। এতেও তোমার শিক্ষা হয়নি। এবার কি শুলে চড়ার শখ হয়েছে? শুলের ভয় আমায় দেখিও না। ছোটবেলায় কত শুলে চড়েছি জানো? তোমাদের নাগরদোলার চাইতে অনেক আরামের। আরে ছাড়ুন এসব বাজে কথা। এদিককার খবরটা শুনেছেন? পুরনো মন্ত্রী সুস্থ হওয়ার উপলক্ষে তার বাড়িতে আজ মহারাজ ভোজ সভার আয়োজন করেছেন। ইলাহি ব্যাপার, রাজবাড়ির সবাই যাচ্ছে, এমনকি পাইক বরকন্দাজ। বাড়ি একেবারে ফাঁকা। বলিস কি রে? তবে শেষ কামড়টা দিয়ে আসি বল। পুরো বাড়ি একেবারে ফাঁকা করে দেব, তারপরে জঙ্গলে পগার পার। কি বলিস? হ্যাঁ গো, রানীর ঘর থেকে আমার জন্য হীরের গোটা 10 মালা নিয়ে এসো তো। গোপাল, চোখের সামনে দেখলাম 27টা ইলিশ ভাপা খেয়ে নিলে। এরপর আছে তো আবার মাংস আর মিষ্টি। একটু বেশি খেয়ে ফেলেছি। ভেবেছিলাম 3টে গোটা পাঁঠা খাবো, তার হবে না। তবে 2টো খাবই। আর মিষ্টি, আপনি বরঞ্চ খবর নিন কত হাড়ি দই আর রসগোল্লা এখনো বেঁচে আছে। সে তো বটেই, সে তো বটেই।
খাওয়া যে একটা শিল্প তা তুমি প্রমাণ করে দিলে। আচ্ছা, ভগবানকে তো দেখতে পাচ্ছি না। মহারাজ, ভগবানকে কি দেখা যায়? তিনি কোথাও একটা আছেন। না না, ভগবানকে তো আমি এখনো তাড়াইনি, মানে তাড়াবো কিনা সেটাই এখনো ঠিক করে উঠতে পারছি না। তাড়াবেন কেন? এমন বুদ্ধিমান লোককে কি কেউ তাড়ায়? তাহলে কোথায় রাখবো ওকে? কেন, আপনার পাশে, কিন্তু পা, হাত আর মুখটা বেঁধে রাখতে। বাবা বাবা বাবা, চমৎকার হবে। কিন্তু ভগবান এলো না কেন বলো তো? দেখুন ওর শাগরেদদের নিয়ে কোনো চক্রান্ত করছে কিনা। সেটাই তো চিন্তার। তবে ওকে চোখে চোখে রাখা কিন্তু খুব দরকার। এই সর্বনাশ, আমার তো পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছে? তখন থেকে বলছি এত কেউ না, কেউ না। এবার কি হবে? রাজবাড়িতেই যেতে হবে। আমার বাড়ি অনেকটাই দূর। তাড়াতাড়ি মহারাজ, নইলে আমার একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। এই তাড়াতাড়ি ওপরে ওঠ বটা, একেবারে মোহর যেখানে রাখা আছে সেইখানে, কোনো পাহারা নেই। হ্যাঁ হ্যাঁ উঠছি, কিন্তু কোষাগারটা কোন দিকে? একেবারে দোতলায় উঠে বাঁ দিকের ঘরটা। সাবধান, রানীমা কিন্তু ওই পাশের ঘরেই থাকেন। জানি, রানীর নাক ডাকার শব্দ পাচ্ছি। শোন, আমার বউয়ের জন্য খান দশেক হীরের মালা নিয়ে আসিস, বুঝলি? নইলে আমার একেবারে চুল ছিঁড়বে। সর্বনাশ হয়ে গেছে রে বটা, মহারাজ আর গোপাল এইদিকেই আসছেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা। আমরা ঠিক পালিয়ে যাব, আপনি আগে পালান। কি করে পালাবো রে? চারিদিকে তো দেওয়াল। দেওয়াল টপকেই পালাতে হবে, আর কোনো রাস্তা নেই। আরে দেওয়ালে চড়বো কি করে? যেভাবেই হোক পারতে হবে, নইলে শুলে চড়তে হবে। হ্যাঁ, বাবারে বউরে বাবা, আরে কে আছো? আমার তোলো। ওরে বাবারে, মাজাটা গেল রে, মাজাটা গেল। পা দুটো বোধহয় ভেঙেছে। আরে ভগবান, আরে তুমি পড়ে গেলে কিভাবে? দেখি দেখি হাত পা ভাঙলো কি না। স্মৃতির টানে পাঁচিলে উঠেছিলাম রাজবাড়িটা শেষবারের মতো দেখবো বলে, তার হলো না। বিধাতা আমার কোমর ভেঙে এখানেই থাকতে বললো। ওরে বাবারে বাবারে বাবা। এই কে আছিস? আরে ভগবানকে কাঁধে করে ঘরে নিয়ে যা। বিষয়টা খুবই বিস্ময়কর, তাই না মহারাজ? তোমার তো সব ব্যাপারই সন্দেহ। একটা লোকের কোমর ভেঙে গেছে আর তুমি তাকে সন্দেহ করছো? মহারাজ, গোপাল বিপদের গন্ধ অনেক দূর থেকে পায়। জোর বাঁচা বেঁচে গেছি রে ঘটা। মহারাজার হাতে ধরা পড়ে গেলে কি হতো বলতো? কি আবার হতো? শুলে চড়তে হতো। কিন্তু ভগবানের কি হলো বলতো? এখন ভগবানের কথা বাদ দে তো, আমাদের কথা ভাবি চল। হ্যাঁ, শুনেছি এই জঙ্গলে নাকি ডাকাতের দল থাকে। তারা নাকি ওই ঠিক মানুষ নয়, রাক্ষস। রাক্ষস! ঘটা, এবার কি করি রে? রাক্ষস প্রভু, আমাদের প্রাণে মারবেন না। আগে বল, তোরা কে? এই জঙ্গলে কি করতে এসেছিস? পালিয়ে প্রভু। কেন, তুই কি চোর না ডাকাত? আগে ডাকাত হওয়ার সাধ্য নেই, তাই ওই চুরি চামারি করে খাই। শোন, আমরা মাদারিকা, নাম শুনেছিস? আমরা ভোজবাজি দেখিয়ে গ্রামে গ্রামে ডাকাতি করি।
আমাদের কোনো অস্ত্র লাগে না, আমাদের ভেলকি দেখেই সবাই ঘর বাড়ি ছেড়ে পালায়। আমাদের দেখে কেউ পালায় না প্রভু, উল্টে লোক দেখে আমরা পালাই। খুবই দুঃখের কথা। আপনার শ্রীচরণে আমাদের একটু স্থান দিন প্রভু। দেখ, আমাদের পথ বড় কঠিন পথ, কিন্তু একটা কাজ তোদের দিয়ে হবে। নগরের সব খবর তো তোদের কাছে আসে, আমাদের সেই খবর দিতে পারবি তো? তোরা শুধু আমাকে ঠিকঠাক খবর দিবি, বুঝলি? আগে প্রভু, তবে একটা খবর এক্ষুনি দিতে পারি। নগরের সবচাইতে বড় বণিক সোমদত্ত এখন বাড়িতে নেই। সপ্তডিঙা ভাসাবে বলে কোনো একটা দ্বীপে আছে। বাড়িতে কোনো পাহারা নেই। আজ রাতেই একটা চেষ্টা করা যেতে পারে। মহারাজ, আজ কতদিন পর রাজসভায় আসতে পেরে কি যে আনন্দ হচ্ছে তা কি করে বোঝাবো। এত সুসংবাদের মধ্যেও একটা দুঃসংবাদ আছে। কাল সোমদত্তের বাড়িতে একটা অদ্ভুত ডাকাতি হয়েছে মহারাজ। সোমদত্তের বাড়িতে ডাকাতি হয়েছে? অদ্ভুত ডাকাতি। যারা ডাকাতি করতে এসেছিল তারা নাকি একতলা বাড়ির মতো লম্বা, তাদের মুখ দিয়ে নাকি আগুন বার হচ্ছিল। যারা দেখেছে তারা বলছে ওরা নাকি রাক্ষস, জঙ্গলে থাকে, ওরা নাকি মানুষ চিবিয়ে খায়। আমিও ওদের কথা শুনেছি। ওদের আটকানো খুব শক্ত। এখন কি যে করি? তবে একটা যজ্ঞ করলে মনে হয় রাক্ষসরা আর ভয়ে আসবে না। ঠিক কথা বলেছে আমাদের মন্ত্রী মশাই। বড় করে একটা যজ্ঞ করতে হবে। মন্ত্র শক্তিকে ওরা খুব ভয় পায়। মন্ত্রটা আমি জানি, ওং রিং ওং রিং রাক্ষসায় নমঃ। এটা 3 বার বললেই রাক্ষস ইঁদুর হয়ে পালাবে। মহারাজ, রাক্ষসরা সোনা দানা হিরে মণি মাণিক্য নিয়ে কি করবে? নিশ্চয়ই বাজারে আলু পটল কিনতে যাবে না। আর ওরা যদি মানুষকেই চিবিয়ে খায় তবে মোহর দিয়ে কি হবে ওদের? আর পণ্ডিত, কোন পুঁথিতেই মন্ত্র পেয়েছো তুমি বলো তো? কেন, রাক্ষস পুরাণ? গোপাল, তোমার এত জেনে কি কাজ বলো তো? গোপাল, এই ব্যাপারটা আমাদের সামলাতে দাও না। কতদিন সমস্যার সমাধান করতে পারিনি। দেখুন রাক্ষস ধরতে পারেন কিনা, তবে দেখবেন আপনাকেই না ওরা চিবিয়ে খেয়ে ফেলে। আচ্ছা, আপনি বিশ্বাস করেন যে সোমদত্তের বাড়িতে রাক্ষসরা হানা দিয়েছে? বিজ্ঞান রাক্ষস খক্ষস বলে কারো অস্তিত্ব স্বীকার করে না। ওরা মানুষ, রাক্ষস সেজে এসেছে, আমি নিশ্চিত। কিন্তু ওরা মুখ দিয়ে আগুন বার করছে কি করে? মুখ দিয়ে বোধহয় নয়, ওদের কাছে নিশ্চয় আগুন ছিল। হ্যাঁ, মুখ দিয়ে দাহ্য পদার্থ কোহল ওই আগুনের দিকে ছুড়ে দিলে আগুন দাও দাও করে জ্বলে উঠবে। লোকে সেটা দেখে ভাবে যে মুখ দিয়ে আগুন বার হচ্ছে। কিন্তু তারা এত লম্বা হলো কি করে? দেখো গোপাল, লম্বা হওয়াটা কোনো ব্যাপার নয়। নকল পা লাগিয়ে মানুষ তাল গাছের মতো লম্বা হতে পারে। আমি আপনার কথা বুঝেছি। আচ্ছা, আপনার বিজ্ঞান চর্চায় তো কোহল লাগে। রাজবৈদ্য যাকে সুরাসার বলে, সেই কোহল আপনি যতটা পারেন জোগাড় করে রাখুন, খুব শিগগিরই কাজে লাগবে। রাক্ষসদের যা উৎপাত শুরু হয়েছে, তাতে তো খুব শীঘ্রই তারা রাজবাড়িতেও হানা দেবে। আমাদের সবাইকে যে একেবারে চিবিয়ে খাবে। এই কারণেই তো যজ্ঞের কথা বলছিলাম মহারাজ। আপনি আমায় 1,000 স্বর্ণ মোহর দিন, যাতে যজ্ঞের কাজ নির্বিঘ্নে হয়। হ্যাঁ হ্যাঁ, তোমায় অনুমতি দিলাম। আচ্ছা পণ্ডিত, একটা যজ্ঞ করতে 1,000 সোনার মোহর লাগবে কেন? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি মন্ত্র বলে এই স্বর্ণ মোহর রাক্ষসদের কাছে পাঠিয়ে দেবো। আর মোহর থাকবে এমন বশীকরণ মন্ত্র যে রাক্ষসরা তার কাছে ঘেঁষতেই সাহস পাবে না। ঠিক আছে, বুঝলাম মহারাজ। তবে এই যজ্ঞ হবে জঙ্গলের মধ্যে, যেখানে রাক্ষসরা বাস করে। তাহলে তাদের বশ করা আরো সহজ হবে। কিন্তু যদি আমাদের খেয়ে ফেলে? এই তো বললে তুমি নাকি রাক্ষসদের এমন বশ করবে যে তারা আর কাছে ঘেঁষতেই সাহস পাবে না। তা এখন ভয় পাচ্ছ কেন? না না না, ভয় পাবো কেন? আমাকে শুধু আর কয়েকটা মন্ত্র প্রয়োগ করতে হবে। আগে তো সোনার মোহর হাতিয়ে নি, তারপর রাক্ষস খেলে খাবে।
ভালোই তো দাম আনলে, 1,000 স্বর্ণমুদ্রা। একাই ট্যাঙ্কে ভরবে, আমার ভাগ দেবে না? তা কখনো হয়? কিন্তু গোপাল যে সব ভেস্তে দিল, জঙ্গলে কেন যোগ্য হবে বলো তো? আরে রাক্ষস টাক্ষস কিছুই নয়, এরা ডাকাত। ভগবানের সাগরের বটা ঘটা ভগবানকে না পেয়ে আমার কাছে এসেছিল, সব বলেছে। ওদের বলে মাদারিকা, ভোজবাজিতে ওরা ওস্তাদ। নবাবের সেনারা ঘোড়ায় করে ওদের ধরতে পারে না, লম্বা পায়ের এত জোর। ওরা ওই মোহর চেয়েছে, নইলে নাকি রাজবাড়ি লুট করবে। তাই একটা রফা করেছি, 1,000 মোহর ওদের দিয়ে দেবো, তারপর তা থেকে ভাগ নেবো, আপনাকেও দেবো। বাহ বাহ, চমৎকার ব্যবস্থা করেছে। যাই করো বাপু, আমার ভাগটা কিন্তু চাই। শোনো পুটির বাবা, ওই যে মুলি বাঁশের ডান্ডাগুলি দেখছো, সেগুলি নিয়ে তোমরা যজ্ঞস্থানের থেকে একটু দূরে লুকিয়ে থাকবে। ডাকাতদের দল আমাদের ঘিরে ফেললেই ওদের পা লক্ষ্য করে ডান্ডাগুলি ছুড়বে জোরে। ওরা উল্টে পড়লেই পটাপট ওদের মাটিতে চেপে ধরতে হবে। আমাকে কি করতে হবে গোপাল? ধুতির খোঁটায় কোহলের শিশি লুকিয়ে রাখতে হবে। ডাকাতরা আসলেই মুখে কোহল নিয়ে আগুনের চেলা কাঠে কোহল ছুঁড়ে দিতে হবে। পারবে তো? আরে পারবো না মানে? রাক্ষস বা ডাকাত যেই হোক না কেন, আগুনকে ভয় পায় না এমন কেউ নেই। হ্যাঁ, তাহলে যজ্ঞের কাজ শুরু করো পণ্ডিত। কাদের জন্য অপেক্ষা করছো? নজর রাখ গুলটে, লম্বা ডাকাতদের দেখতে পেলেই ডান্ডা ছুঁড়ে মারবি, টিপ করবি একেবারে পায়, দেখবি কি মজা হয়। ওরা এবার যজ্ঞ শুরু করবে। তোরা মুখ দিয়ে আগুন ছুঁড়তে ছুঁড়তে হারে রে রে করে তেড়ে যাবি। বটা আর ঘটা এই হট্টগোলের মধ্যে পণ্ডিতের কাছ থেকে সোনার মোহর নিয়ে আসবে, বুঝেছিস? ওং রিং রাক্ষসায় নমঃ, ওং রিং রাক্ষসায় নমঃ। এসে গেছে, এই বেলায় সোনার মোহরগুলি সরিয়ে ফেলি, বটা ঘটা এক্ষুনি এসে পড়বে। বিজ্ঞানী, তাড়াতাড়ি মুখে কোহল নাও, সামনের জ্বলন্ত চেলা কাঠে মুখ থেকে কোহল ছুঁড়ে মারো। আমিও তাই করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। কি রে, আমাদের দিকে আগুন ছুটছে কে রে? জোরে মার গুলটে, একেবারে পায়ে টিপ করে। ওরা ভয় পেয়েছে বিজ্ঞানী, টান্ডা খেয়ে মাটিতেও পড়ে গেছে। এখন ওদের ধরতে হবে। পণ্ডিতকে পাচ্ছি না। 1,000 সোনার মোহর নিয়ে পালালো নাকি? বটা আর ঘটার সঙ্গে পণ্ডিতকে দেখছি ওই গাছের তলায় লুকিয়ে আছে। ওই পালের গোদাটাকে ধরে আনো। বেটা 1,000 সোনার মোহর কোথায় রেখেছে তা তো দেখতে হবে। আরে বটা ঘটা যে, এতদিন তো ভগবানের হয়ে চুরি চামারি করতি, এখন পণ্ডিতের হয়ে কাজ করছিস? হ্যাঁ, মোটেই না। শুধু কি আমার হয়ে ওরা কাজ করে নাকি? পুরনো মন্ত্রীও এর সঙ্গে জড়িত। ঠিক আছে, সবাইকে বেঁধে মহারাজের সামনে নিয়ে যাওয়া হোক। এই হলো ব্যাপার মহারাজ। এরা রাক্ষস খক্ষস নয়, ডাকাত। এদের দলের নাম মাদারিকা। ভোজবাজি দেখিয়ে ওরা ডাকাতি করে।
ডাকাতদের যে কি শাস্তি দেব তা জানি, কিন্তু গোপাল ঘরের শত্রু পণ্ডিতকে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় ওদের উপযুক্ত শাস্তি হবে লম্বা বাঁশের ডগায় বেঁধে রাজবাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা। মহারাজ, আমাকে একা শাস্তি দিলে অন্যায় করা হবে। আমাদের পুরনো মন্ত্রী আমার কাছ থেকে সোনার ভাগ চেয়েছিল। ফিরে আসতে না আসতেই অপরাধ করা শুরু করেছ। তুমি তো ভগবানের চাইতেও বড় শয়তান। এত বাঁশ তুমি কাকে দিয়েবে? এইমাত্র দিয়ে আসলাম। মহারাজ যা পুরস্কার দিয়েছে তা দিয়ে বাঁশই কিনে আনলাম। জানি না কখন কি কাজে লাগবে। এই যে হিয়ালি করে কথা বলো, বুঝি না বাবা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.